ওয়েলকাম স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়। আজকে আমাদের চতুর্থ ক্লাস, রাজা, কৃষক এবং শহর, কিংস, ফার্মার্স অ্যান্ড টাউনস। আমরা এর আগে তিনটা ক্লাস আমরা আলোচনা করেছি এই অধ্যায়ে। তো আমি আশা করব আজকে একটা আলোচনা করলে পরে আর একদিন লাগবে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। তো তোমরা ভালো আছো সবাই, আমার মনে হয়, এবং ভালো থেকো। তাহলে দেখো 5 নম্বর পয়েন্ট, একটি পরিবর্তিত গ্রাম। এখানে একটি পরিবর্তিত গ্রাম আর ইংরেজি বই আছে এ চেঞ্জিং কান্ট্রি সাইড। তো আমার মনে হয় না একটি পরিবর্তিত গ্রামের ইংরেজি বাংলাটা এটা হতে পারে। তো যাই হোক, চেঞ্জিং কান্ট্রি সাইড মানে হলো এই যে আমরা খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়ের আমরা ইতিহাসটা এখানে পড়াশোনা করছি, তো যতদিন যাচ্ছে মানে কি 1200 বছরের ইতিহাস। তাই দেখো, আমরা প্রথমে সমালোচনার পর থেকে শুরু করে ধীরে 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 অশোকের সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এই সমস্ত সাম্রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে। মৌর্য পরবর্তী সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, এরকম করে এগিয়ে যাচ্ছে মানুষের আর্থসামাজিক যে অবস্থার প্রেক্ষিতে এই আলোচনাগুলো। তাহলে দেখা যাচ্ছে কি যে চেঞ্জিং কান্ট্রি সাইড মানে হলো যে গ্রামীণ অঞ্চলে, গ্রামাঞ্চলে, অর্থাৎ গ্রামীণ ভারতে যে অর্থনৈতিক যে পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন কি? অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে কারা যুক্ত, বা অর্থনীতির সঙ্গে কারা যুক্ত? শ্রমিকরা যুক্ত, কৃষকরা যুক্ত, যারা জমির মালিক, জমিদাররা যুক্ত, রাজারা মালিক, রাজারা রাজ্যের মালিক, ভূস্বামীরা বা জমিদাররা সেই রাজার এজেন্ট হিসাবে, অর্থাৎ রাজতন্ত্রের অঙ্গ হিসাবে তো ওরা কাজ করে না। তো এবার ওরা যাদেরকে দিয়ে কাজ করা কি? শ্রমিক, কৃষক, চাষি, এরা আছে। তো এই যে কৃষি উৎপাদন পদ্ধতি, সেই পদ্ধতির যে গ্রামীণ ভারতের যে পরিবর্তন, সেটাই বলা হচ্ছে এই পয়েন্টের মূল উদ্দেশ্য, চেঞ্জিং কান্ট্রি সাইড। চেঞ্জিং কান্ট্রি সাইড অর্থাৎ পরিবর্তিত বা পরিবর্তনশীল গ্রামীণ সমাজ। তো যাই হোক, এখানে দিয়েছে একটি পরিবর্তিত গ্রাম, বিষয়টা তো এরকম হওয়ার কথা না। যাই হোক, এখন দেখো 5.1, এখানে কি রাজাদের জনপ্রিয়তার ছবি, অর্থাৎ ওই সময়কার গ্রামীণ ভারতের বা ভারতবর্ষে যেই চিত্র আমরা পাই, ওই সময় যারা শাসক ছিলেন মানে রাজা ছিলেন, আমরা তো দেখলাম যে ধীরে ধীরে জনপদগুলো কিভাবে এক একটা রাজ্যে পরিণত হলো এবং সাম্রাজ্য সৃষ্টি হলো। এখন দেখো, এই যে রাজারা কি করতেন? তাদের যে ক্রিয়াকলাপগুলো ছিল, তারা যে সমস্ত ভালো কাজগুলি করতেন, যেমন আমরা অশোকের সময় দেখলাম যে অশোকের যে বিভিন্ন শিলালিপিগুলোর বিষয়বস্তু কি ছিল? সেখানে রাজা প্রজাদের জন্য বা তার যে অনুশাসন, তার শাসনতান্ত্রিক যে সমস্ত বিধি নিয়ম, সেগুলোকেই শুধুমাত্র লিপিবদ্ধ করে রাখতেন। অশোক পরবর্তীকালেও এটাই ছিল। আর ভারতীয়রা তোমরা তো জানো যে ইতিহাস লিখতে তারা জানতো না, বা সেই ইতিহাস লেখার পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, এবং রাজারা সেই সমস্ত ইতিহাস লেখকও সেখানে রাখেননি, ঐতিহাসিকও তখন ছিল না, যেটা ইউরোপে বা আমরা মধ্যপ্রাচ্যে যেখানে দেখি আরব দেশগুলোতে তখন মোটামুটি ইতিহাস লেখার কাজ শুরু হয়ে গিয়েছিল। তারা লিখতে জানতেন, আরবরা ভালো ইতিহাস লিখতে জানতেন, এটা আমরা দেখছি বিভিন্ন সময়। তো যাই হোক, এখন এই যে রাজারা যে সমস্ত কাজকর্ম করতেন, তাদের কাজকর্ম কতটুকু প্রজাদের মধ্যে জনপ্রিয় ছিল, অর্থাৎ এরা এই যে কিভাবে এরা শাসন কার্য পরিচালনা করতেন। এখন তাদের যে শাসন কার্য পরিচালনার ফলে তাদের যে প্রজাদের অবস্থা কিরকম ছিল, বা প্রজারাও নিজেদের সম্পর্কে ঘটনাবলী রাজারা কিভাবে শাসন করতেন সেগুলো লিপিবদ্ধ করে রাখতেন কিনা, মোটেই না, সেটার সুযোগ ছিল না। তাহলে ঐতিহাসিকদের কাজ হলো কি? ঐতিহাসিকরা এখানে এই ইতিহাস রচনা তো বা নির্মাণ খুবই কঠিন কাজ। কেন কঠিন কাজ? এই কারণে যেহেতু সেখানে লিখিত কোনো তথ্য তাদের কাছে ছিল না। তো কি তথ্য ছিল তখন? এটা তো আমরা দেখেছি অনেক পরবর্তী সময়ে, এটা তো সিন্ধু সভ্যতা নয় যে খুঁড়ে টুড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ইতিহাস নির্মাণ করবেন, তখন ওই যুগটাও চলে এসেছে। তাইলে এই সময় কি বৌদ্ধ ধর্মের গ্রন্থ, জাতক, পঞ্চতন্ত্র, এই সমস্ত যে গ্রন্থগুলো আছে,
এগুলো থেকে তখনকার যুগে তোমার এই ঘটনাগুলি সম্পর্কে আমরা জানতে পারি। শ্রমিক, কৃষক, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের যে জীবনযাত্রা, জাতক মানে এই না যে জাতক মানে ইতিহাস, ইতিহাস নয়, কিন্তু ঐতিহাসিক তথ্য, অর্থাৎ জাতকের মধ্যে তখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে সমস্ত গল্প বা কাহিনীগুলো লেখা ছিল সেখান থেকে কিছু কিছু মানুষের জীবন চিত্র পাওয়া যায়, সেগুলো থেকে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করতে পারে, ঐতিহাসিকরা করেছেনও বটে। আর একটা গ্রন্থ পঞ্চতন্ত্র। তো এখানে দেখো এই গণ্ডাতি তিন্ডু জাতক নামে একটা গ্রন্থ আছে, বৌদ্ধ ধর্ম গ্রন্থ। এখানে লেখা আছে, উল্লেখ আছে যে রাজা, এই যে রাজারা, রাজতন্ত্র মানেই তো বুঝো চরম স্বৈরাচার এবং বংশ পরম্পরায়, সেখানে গণতান্ত্রিক কোনো বিধিনিষেধ নেই। আমরা যেমন আজকের দিনে আমরা দেখি যেভাবে যেই পদ্ধতিতে শাসক পরিবর্তন হয়, ওই সময় এইভাবে শাসক পরিবর্তনের কোনো সম্ভাবনাই ছিল না। বিদ্রোহ বা রাজতন্ত্রের আভ্যন্তরীণ কুন্দল অথবা কোনো অন্য ভিন্ন রাজা কর্তৃক আক্রান্ত হওয়া ভিন্ন, এই রাজতন্ত্র ভাঙার কোনো স্কোপ বা সুযোগ ছিল না। তো এইরকম ভাবে তখন আবার রাজারা কি করতেন, রাজারা আবার একটা বিষয় করতেন। এখন প্রজা, অনেক দুষ্ট রাজা ছিলেন যারা প্রজাদের উপর অন্যায় অত্যাচার করতেন, শোষণ করতেন। উৎপাদনগুলোকে কৃষকরা উৎপাদন করতে গেলে রাজস্ব বা ট্যাক্সের নামে সেই কৃষকদের উৎপাদিত শস্য নিয়ে আসতেন, অথবা বেগার খাটাতেন, অথবা ছিল ভূমিদাস ব্যবস্থা। দক্ষিণ ভারতের বিভিন্ন তামিল এই তোমার সাহিত্য থেকে আমরা সেখানে দেখে ভূমিদাস ব্যবস্থা ছিল। তো এরকম ভাবে তখন এই রাজারা কি করতেন, এই জাতকে আছে, গল্প আছে যে রাজারা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন গ্রামে গ্রামে, তারা দেখতেন তাদের জনপ্রিয়তা কতটুকু আছে বা প্রজারা তাদের সম্পর্কে কি ভাবছে, ভালো মন্দ খারাপ। এখন যদি বিবেকবান রাজা হতো, যারা খারাপ আলোচনা করছেন নিজেকে রেকটিফাই উনি সংশোধন করার ব্যবস্থা করতেন, অথবা যদি খারাপ হতেন তখন দেখা যায় যারা এই রাজার বিরুদ্ধে সমালোচনা করছেন বা গুপ্তচর লাগিয়ে রাখতেন তাদেরকে সেখানে শেষ করে দেওয়া হতো। তো যাই হোক, এই সমস্ত থেকে এখন প্রজাদের, এই যে প্রজাদের উপর নিপীড়ন চলতো, অত্যাচার চলতো, তাদের যে উৎপন্ন ফসল কেড়ে নেওয়া হতো, এগুলো নিয়ে প্রজারা অনেক সময় বিদ্রোহ এবং বিক্ষোভ প্রদর্শন করতেন। এবার দেখো 3 নম্বর পয়েন্ট 5.2 উৎপাদন বাড়ানোর কৌশল। অর্থাৎ ওই সময় আমরা দেখি যতই দিন যাচ্ছে, অর্থাৎ সভ্যতার ক্রম বিবর্তন যত হচ্ছে, রাজতন্ত্র যত শক্তিশালী হচ্ছে, জনসংখ্যা যত বাড়ছে, ততই কিসের প্রয়োজন হচ্ছে, উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এখন উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিলেই তো আর উৎপাদন বাড়বে না, তাহলে উৎপাদন বৃদ্ধির জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমরা দেখি যখন প্রস্তর যুগ থেকে আমরা তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগে যখন আমরা প্রবেশ করলাম, অর্থাৎ মেটেল বা ধাতুর যুগে যখন আমরা প্রবেশ করলাম, তামা, ব্রোঞ্জ এবং এর পরবর্তী সময়ে লোহার ব্যবহার যখন শুরু হলো, তখন আমরা কি দেখি যে এই মানে লোহার ফলা, লাঙ্গলের ফলা, লোহার ফলাযুক্ত লাঙ্গল ব্যবহার করতো কৃষি উৎপাদনের জন্য। আমরা দেখলাম কি, এই যে গাঙ্গেয় উপত্যকা, কাবেরী গঙ্গা উপত্যকার উর্বর পলিমাটি, এখানে কৃষি কাজ করা হতো, কৃষিকাজ খুব ভালো হতো, জমিতে সেচের ব্যবস্থা ছিল, জমিগুলো ছিল পলিমাটি যুক্ত, উর্বর ছিল, সেই জন্য এখানে কৃষিকাজটা খুব ভালো হতো, উৎপাদন ব্যবস্থা ভালো হতো। অর্থাৎ এখানকার পরিস্থিতিটা ছিল অন্যরকম। কিন্তু আবার সারা দেশের প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, আমরা দেখব যে সারা দেশে নিশ্চয়ই এভাবে জমি সেরকম ছিল না। শুষ্ক জমি ছিল, অর্ধ শুষ্ক জমি ছিল, টিলা বা পাহাড়ি অঞ্চল ছিল, সেখানেও তো মানুষ বসবাস করত। তাহলে সেগুলোতে কি করে কৃষিকাজ করতো, সেখানে আবার কৃষিকাজের জন্য ভিন্ন ব্যবস্থা ছিল, ভিন্ন পদ্ধতি ছিল, জুম চাষ করতো। এবং যেখানে শুষ্ক জমি, সেখানে দেখা গেছে কি জমিতে সেচ ব্যবস্থা সেখানে করা হতো, অর্থাৎ সেচের মাধ্যমে কৃষি ভূমিতে জল সেচের ব্যবস্থা করতো, জল দেওয়া হতো। এখন জলের উৎসটা কি, কূপ খনন করা হতো, কূপ, খাল কাটা হতো, নদী থাকলে নদীতে বাঁধ দিয়ে সেখানে জল করা হতো, এভাবে ব্যবস্থা করা হতো। আর কি, এখন এই যে রাজারা এই সমস্ত ব্যবস্থাগুলি করতেন কৃষি উৎপাদনের জন্য,
সেগুলোকে তারা কি করতেন, তারা সেই কৃষি উৎপাদনকে মানে নিজেদের যে কাজগুলো সেগুলোকে তারা অনেক সময় লিপিবদ্ধ করে রাখতেন, অর্থাৎ তাদের জনকল্যাণমূলক কাজ বা তাদের কর্মপদ্ধতিগুলি ধীরে ধীরে তারা লিপিবদ্ধ করে রাখার প্রক্রিয়াটা তারা সেখানে শুরু করেন। কিন্তু এখানে দেখা যায় কি, এই যে কৃষি উৎপাদন কি, রাজা যেমন তার নিজস্ব জমি চাষাবাদ করতেন, জমিদারদের দেওয়া হতো, জমিদাররা সেই রাজাকে ট্যাক্স দিতেন, জমিদাররা আবার কৃষকদেরকে দিতেন, কেউ কেউ আবার নিজস্ব চাষিদেরকে দিয়ে চাষ করাতেন। এখানে ছিল ভূমিহীন চাষি, অর্থাৎ যাদের চাষের কোনো জমি ছিল না, তার সম্পদ বলতে ছিল শ্রমশক্তি, অর্থাৎ সে দুটো হাত ছিল তার শ্রমশক্তি, সে জমিতে কাজ করত। এরা ছিল ভূমিহীন চাষি। পরবর্তী সময় আমরা দেখি এরাই ভূমিদাসে পরিণত হলো, ভূমিদাসও এখানে ছিল, ভূমিদাস ব্যবস্থা ছিল। তো এখন এই যে এই মানুষদের মধ্যে ছোট কৃষক, বড় কৃষক, ভূমিহীন চাষি, এদের মধ্যে ছিল বৈষম্যমূলক আচরণ, অর্থাৎ সকলের প্রতি সম আচরণ করা হতো না, বা সবাই যে অর্থনৈতিক অবস্থা সবাই সমান ছিল না। অনেকের সময় যারা এই কাজটা করতেন তারা দেখা যায় কি সেখানে দুবেলা দুমুঠো খেতে পারতেন না। এখানে দেখো পরবর্তী পয়েন্ট আমরা লক্ষ্য করছি, ওই যে ওটা রেশ ধরে 5.3 গ্রামীণ সমাজের বিভিন্নতা, ডিফারেন্সেস ইন রুরাল সোসাইটি। ডিফারেন্স মানে কি, পার্থক্য। কিসের পার্থক্য? সামাজিক পার্থক্য। এখানে বর্ণগত জাতপাত ভিত্তিক একটা পার্থক্য তো রয়েছে, আরেকটা ছিল কি, অর্থনৈতিক বৈষম্যটা ছিল সবচেয়ে বেশি। এখন এই অর্থনৈতিক বৈষম্যটাও ছিল অনেকটা বর্ণভিত্তিক। যারা গরিব মানুষ, ভূমি চাষি, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, এই সমস্ত যারা ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। তারা খেটে মরতো, কিন্তু তারা দুবেলা দুমুঠো খেতে পারতো না। এখন দেখো এরাদেরকে খাটিয়ে মারা হতো। এখন যারা শ্রমিক ছিল, ভূমিহীন কৃষক ছিল, তারপরে শ্রমিক ছিল। কৃষক মানে কি, এখানে কৃষক বলতে দু ধরনের বিষয় আছে। একটা হলো তার ছোট জমি, ছোট কৃষক, অল্প কিছু জমি আছে, সে চাষবাস করে সেগুলোর থেকে। আবার কিছু একটু বড় কৃষক আছে, যার কি জমি আছে, সে কৃষককে, চাষিকে সেখানে নগদ অর্থের বিনিময়ে অথবা তাকে খাটিয়ে মারার জন্য, বেগার খাটার জন্য তাদেরকে দিয়ে সেখানে খাটানো হতো, তাদেরকে দিয়ে উৎপাদনের ফসলটা তারা নিজেরা ভোগ করত। এরকম কিছু চাষি ছিল, এরকম ছিল ছোট কৃষক। এবার বড় কৃষক, জমিদার। বড় কৃষক যারা, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের উৎপন্ন ফসল বিশাল পরিমাণ রয়েছে, কৃষকদের থেকে খাটিয়ে নিচ্ছে ছোট ছোট কৃষকদেরকে, তারা উৎপাদনের বিরাট অংশটা নিজেদের মধ্যে আত্মস্থ করছে, যেটার মধ্য দিয়ে আমরা দেখি সামন্ততন্ত্র, সামন্ত শাসন ব্যবস্থা, তার বিরাট অঙ্ক হলো এই জমিদার, অংশটা হলো জমিদার। অর্থাৎ রাজতন্ত্রের যে মানে বাহক, তল্পি বাহক, রাজতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে ভূমি ব্যবস্থা, সেই ভূমি ব্যবস্থার একটা বিশেষ মিনস বা মাধ্যম বা হাতিয়ার হলো এই জমিদার তন্ত্র বা জমিদারি ব্যবস্থা। তো এখন দেখো, এখন এই ভারতবর্ষের বিশাল দেশ, আমাদের ভারতবর্ষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিরাট অঞ্চল, বিশেষ করে দক্ষিণ ভারতের যে তামিল সাহিত্য, এখন এই যে উপাদান আমরা যেটা বলছিলাম আগে, এখানে যেমন দেখো তোমার ইয়ের উপর নির্ভর করছে আমাদেরকে, কৃষির উপর জাতক বা পঞ্চতন্ত্র। এখন আমরা যদি আঞ্চলিকতার দিকে যদি চলে যাই, দক্ষিণ ভারতের যে তামিল সাহিত্যগুলো, তেলুগু সাহিত্য, সেই সমস্ত সাহিত্য এখানে আমরা দেখি বিভিন্ন, যেমন বড় কৃষকদের বলা হতো ওরা ভেল্লালো, সাধারণ কৃষকদের বলা হতো উজাহাভার দাস, বা এদেরকে বলা হতো এডিমাই, যারা দাস শ্রমিক ছিলেন, অর্থাৎ কৃষিকাজে বন্ডেড লেবার, কৃষি কাজ করতেন, যাদের কোনো স্বাধীনতা ছিল না। দাস খুব মারাত্মক অবস্থা। ইউরোপের যে দাস ব্যবস্থা, ভারতবর্ষের দাস ব্যবস্থার মধ্যে যদিও পার্থক্য আছে, তবে দাস মানে হলো ভূমিদাস। এখানে দাস মানে হলো ভূমিদাস। ভূমিদাসদের অবস্থা কি ছিল? এরা ভূমিতে কাজ করত, তাদের শ্রমের বিনিময়ে তাদের যতটুকু দরকার খাবার বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে সেই পরিমাণ খাবার শুধুমাত্র দেওয়া হতো। অর্থাৎ তার শ্রমশক্তিটা যাতে জীবিত থাকে, অস্তিত্বটা যাতে বজায় থাকে, পরের দিন যাতে তাকে দিয়ে আবার মাঠে কাজ করানো যায়, সেই জন্যই তাকে খাবার দেওয়া হতো। তার উদ্বৃত্ত কোনো সঞ্চয় ছিল না, বা সেই রকম সম্পদও তাকে দেওয়া হতো না। সে তার বংশ বৃদ্ধির সঙ্গে তার ছেলেও আবার সে দাসী হয়ে যেত। এইভাবে দাসতন্ত্রটা বা দাস ব্যবস্থাটা এখানে আমাদের ভারতবর্ষ ছিল কিছু কিছু।
এখন দেখো 4 নম্বর পয়েন্ট, ভূমিদাস নূতন গ্রামীণ অভিজাতগণ, অর্থাৎ এখানে ভূমিদাসের কথা চলে যাচ্ছে। এখানে দেখো 4 পয়েন্ট, ওই যে কথাটা বলছিলাম, ভূমিদাস মানে ভূমিতে তারা আবদ্ধ, ভূমিতে কনফাইন্ড, তাদের স্বাধীনতা নাই। ভূমিটা কার? ভূমি হয় জমিদারের, নাইলে রাজার, সেখানেই তাকে কাজ করতে হচ্ছে। বস্তিতে থাকে অথবা ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে, সেখানে থাকতো। তার কাজ হলো শুধুমাত্র চাষবাস করা, উৎপাদন করা। উৎপাদনটা কার জন্য? উৎপাদনটা করতো সে জমিদারের জন্য, বা তার যে মালিক তার জন্য, অথবা রাজার জন্য, তার নিজস্ব কিছু নেই। এখন এই যে গ্রামীণ, এভাবে আমরা দেখি, এই যে অভিজাত বলতে কি বোঝায়? গ্রামীণ অভিজাত বলতে আমরা কাদেরকে বুঝি? গ্রামীণ অভিজাত বলতে আমরা বুঝি জমিদার, ভূমাধিকারী, যারা সম্পত্তির মালিক, বৃহৎ সম্পত্তির মালিক, যারা রাজাতন্ত্রের একটা বিরাট বড় হাতিয়ার। এরা হলো, এখন এই যে প্রাচীন যে সমস্ত সেঞ্চুরিগুলি, শতক, কয়েক শতক, আমরা তো বলছিলাম আমাদের এই অধ্যায়টা হলো খ্রিস্টপূর্ব 600 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1200 বছরের ইতিহাস নিয়ে আমাদের এই চ্যাপ্টারের এই অধ্যায়ের আমাদের আলোচনা। তাইলে সেখানে কি দেখো? বৈষম্য। এখন দেখো বৈষম্যটা কি? শুধু সামাজিক স্তরে বৈষম্য, সাংঘাতিক বৈষম্য। যাদের সম্পদ আছে তাদের জন্য একরকম সুবিধা ব্যবস্থা, জমিদারের ভোগ, বড় কৃষকদের ভোগ, রাজার ভোগ। ভোগ মানে তাদের জীবনযাত্রার মধ্যে প্রাচুর্যময় জীবনযাত্রা, এটাই হলো তাদের ভোগ, আরাম, আয়েশ, বিলাস, বেসন, যেটা সাধারণ শ্রমিক যারা আছে বা কৃষক যারা আছে বা এই যে ভূমিদার যারা আছে তাদের জীবনে তো এই সমস্ত কিছু নাই। এখন দেখো নারী সমাজ, এখানে একটা খুব সুন্দর ঘটনা আছে, প্রভাবতীর কথা এখানে লেখা আছে। দেখো প্রভাবতী দেবী, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা, তার বিয়ে হয়েছিল দক্ষিণ ভারতের বাকাটক রাজবংশের সঙ্গে। তাহলে রাজার কন্যা আরেকটা রাজ পরিবারতে বিয়ে হলো, সে রানী, তার সম্পত্তির অধিকার আছে, দেখা গেছে সে সম্পত্তির অধিকার ভোগ করছে। কিন্তু প্রভাবতী দেবী সম্পত্তির অধিকার ভোগ করার অর্থ এই নয় যে সাধারণ যারা ছিল নারী সমাজ, তাদের এই সম্পত্তির অধিকার সেখানে ছিল, তাদের কোনো সম্পত্তির অধিকার ছিল না। অর্থাৎ এখানে দেখা যায় যে সম্পদশালী, অর্থাৎ এখানেও সাধারণ মানুষের সঙ্গে যারা উচ্চবিত্ত ধনী, যারা অর্থাৎ ধনী কৃষক, যারা রাজতন্ত্রের পরিবারের লোক, যারা সেই রাজতন্ত্রের পরিবারের রমণীরা যে সুযোগটা ভোগ করতেন, তার সেখানকার কৃষক পরিবার বা শ্রমিক পরিবারের বা সাধারণ পরিবারের মহিলারা সেই ভোগটা করতেন না। এই জন্য আমরা এটা দেখি। এখন এই যে এখানে ছিল কি ল্যান্ড গ্র্যান্ট, আমরা যদি দেখি এখন দেখুন ভূমি নতুন গ্রামীণ জমি, এখানে কি ল্যান্ড গ্র্যান্ট, ভূমিদান। ভূমিদান, এখানে ভূমিদান করতেন রাজারা, ভূমিদান করতেন। কাদেরকে ভূমিদান করতেন? ব্রাহ্মণদেরকে ভূমিদান করতেন, ভূমিদান করতেন মন্দিরগুলোকে। এখন ভূমিদান অনেক সময় কি হয় যে রাজা তো নিজে চাষ করেন না, জমিদারদেরকে চাষের জন্য সেখানে ভূমিদান করা হতো। তো এখন ভূমিদান এবং নতুন গ্রামীণ অভিজাত, এখন এই ভূমিদান করার ফলে যাদেরকে ভূমিদান করা হতো, এরা সেই ভূমিতে চাষবাস করিয়ে, চাষবাস কাদেরকে দিয়ে করানো হতো? ওই যে ভূমিহীন চাষি, শ্রমিক, কৃষক, এদেরকে দিয়ে চাষ করানো হতো, এরা করাতো। কিন্তু তারা তাদের যে উদ্বৃত্ত শস্য, বাড়তি শস্য যেটা উৎপাদন হতো, ইনকাম যেটা হতো, এটা তারা নিজেরা আত্মসাৎ করতেন। সেই কারণে গ্রামীণ সমাজে কি সৃষ্টি হলো? একটা অভিজাত শ্রেণীর সৃষ্টি হলো, অর্থাৎ জমিদার তন্ত্রের সৃষ্টি হলো। এখন এই জমিদার তন্ত্র বলা হয় ইতিহাসে অনেক সময়, এই জমিদার তন্ত্রগুলো কি হতো? এই জমিদাররা অনেক সময় দেখা যায় সামন্তরা, অর্থাৎ এরাই সামন্ত ছিলেন, এরা একটু শক্তিশালী হয়ে অনেক সময় দেখা যায় কি কোনো কোনো ক্ষেত্রে এরা শক্তিশালী হয়ে রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল, আবার কখনো কখনো দেখা যায় এরা শক্তিশালী হয়ে রাজতন্ত্রকে দুর্বল করেছিল। কারণ তখন তারা বিভিন্ন জায়গায় কি করত? তারা বিদ্রোহ ঘোষণা করতো, নিজেরাই নিজেদের জমিদারি এলাকা থেকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করতো। সেই জন্য বলা হয় অনেক সময় এর দ্বারা যে এই যে ভূমি বা ল্যান্ড গ্র্যান্ট, যেটা ভূমিদান, সেই ভূমিদান থেকে অনেক সময় রাজতন্ত্র দুর্বল হয়েছিল। শক্তিশালী হওয়ার যেমন উদাহরণ আছে, দুর্বল হওয়ার উদাহরণও রয়েছে কিন্তু।
কিন্তু এখন দেখো এই যে দেশে এই যে জমিদারিতে বা এই যে রাজতন্ত্রের মধ্যে কি এখন যারা কৃষি ভূমিদাসের সঙ্গে যারা আছে, ভূমি চাষের সঙ্গে যারা যুক্ত আছে, কৃষক আছে, ভূমিহীন কৃষক আছে, ছোট চাষি আছে, মাঝারো চাষি আছে, বড় চাষি আছে, বড় কৃষক আছে, এর বাইরে কি দেশে লোকজন নাই? আছে, কিছু আছে। তখনও তোরা যাযাবর ছিল। পাহাড়ি অঞ্চলে যে সমস্ত লোকরা বসবাস করত, শিকার দ্বারা যারা জীবনযাপন করত, যারা পশুপালন করত, যারা ছোটখাটো কাজ করত, ইয়ের কাজ করত, মাছ ধরতো, যারা মৎস্যজীবী, মাছ ধরে যারা জীবনযাপন জীবিকা নির্বাহ করত, এদের অবস্থা কিরকম ছিল ওই সময়? এদের কথা এই যে সমস্ত প্রাচীন গ্রন্থগুলো আছে সেগুলোকে বিশেষভাবে কোনো উল্লেখ নেই। আমরা তাদের সম্বন্ধে খুব একটা বেশি জানতে পারি না। তাহলে এই গেল আমাদের মোটামুটি আজকের আমার 4র্থ ক্লাস। আমি আশা করি এখানে 1 2 3 4টে পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করেছি। আগামীকালকে আমি নেক্সট ক্লাসে আর কি, অর্থাৎ নেক্সট ক্লাসে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং যে আমার আগে যে দেওয়া ক্লাসগুলো সেই ক্লাসগুলিও তোমরা নিশ্চয়ই ফলো করছো। আর ইতিমধ্যে আমি তো বলছিলাম বাজারে বইও বেরিয়ে গেছে, গাইড বইটা চলে এসেছে, ছায়া শিক্ষক। তোমরা যদি সেটা সংগ্রহ করে থাকো তো তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। এবং আমি আর প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করছি না, এটাও আবার রিপিটেশন হচ্ছে, আগেও কথাগুলো বলেছি আমি, কারণ তাহলে আমি অধ্যায়গুলো আলোচনা করে শেষ করতে পারবো না। ইতিহাসটা একটু বিশাল লেংদি ইতিহাস, 3টে বই, যদিও তোমাদের জন্য বা দ্বাদশ শ্রেণীর জন্য 30% কমানো হয়েছে, তো 30% কমানো ধরো না 15টার মধ্যে 4টে অধ্যায়ও যদি কমায় তাহলে অন্তত আরও 11টা অধ্যায় থেকে যাবে। বিষয়টা একদম কম না, এটা ভালো করে বুঝতে হবে। তোমরা আমি মনে করি যে যেটুকু আমি আলোচনা করেছি আমার বিচার বুদ্ধি দিয়ে তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।